বিয়ের ৪ বছর পর আমার সবচেয়ে বড় অপরাধ ছিল গর্ভবতী অবস্থায় স্বামীর ড্রয়ার থেকে ৫০ টাকা নেওয়া। পেটের ভেতর আমার সন্তানের নড়াচড়া টের পাচ্ছিলাম, অথচ সেদিন আমার সবচেয়ে বড় অপরাধ ছিল স্বামীর ড্রয়ার থেকে মাত্র ৫০ টাকা নেওয়া। আমি কখনো ভাবিনি একটা ছোট্ট নোট এত বড় অপমানের কারণ হতে পারে। সেদিন দুপুরে আমার খুব ইচ্ছে করছিল টক কিছু খেতে। গর্ভবতী মেয়েদের নাকি মাঝে মাঝে এমন ইচ্ছে হয়, এটা তো স্বাভাবিক। বাসার পাশে একটা দোকান আছে, ওখানে খুব মজার আমড়া আর ঝাল আচার পাওয়া যায়। কিন্তু আমার হাতে তখন ১ টাকাও ছিল না। স্বামী রাশেদ প্রায় টেবিলের ড্রয়ারে কিছু খুচরা টাকা রেখে দিত। আমি ভাবলাম মাত্র ৫০ টাকা নিলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, পরে তাকে বললেই তো হবে। আমি ধীরে ধীরে ড্রয়ারটা খুলে ৫০ টাকার একটা নোট নিলাম। মনে মনে ভাবছিলাম, বিকেলে রাশেদ বাসায় ফিরলে হেসে বলবো, শোনো, আজকে কিন্তু তোমার পকেট থেকে ৫০ টাকা চুরি করেছি। এইটুকু মজা করার ইচ্ছেই ছিল, কিন্তু আমি বুঝিনি এই ছোট্ট ঘটনাই আমার জীবনের সবচেয়ে অপমানের দিন হয়ে থাকবে। বিকেলের দিকে রাশেদ বাসায় ফিরল। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নেড়ে দিচ্ছি। হঠাৎ শুনলাম ড্রয়িং রুম থেকে তার গলা ভেসে আসছে, আমার ড্রয়ার থেকে টাকা কে নিয়েছে? আমি তখনও স্বাভাবিকভাবেই বললাম, আমি নিয়েছি ৫০ টাকা। এই কথা বলতেই যেন পুরো ঘরের বাতাস বদলে গেল। রাশেদ হঠাৎই চিৎকার করে উঠল, আমাকে না বলে টাকা নেওয়ার সাহস হলো কিভাবে তোমার? আমি একটু থমকে গেলাম। আমি তো শুধু ৫০ টাকা নিয়েছি, পরে বলতে চেয়েছিলাম, শান্ত গলায় বললাম, কিন্তু সে যেন আরও রেগে গেল। তারপর যা হলো সেটা আমি জীবনে ভুলতে পারবো না। রাশেদ আমার সামনে এসে দাঁড়ালো আর মুহূর্তের মধ্যে সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। ঘরটা তখন লোকভর্তি ছিল, শাশুড়ি, দেবর, ননদ সবাই বসেছিল। থাপ্পড়টা খুব জোরে ছিল না, কিন্তু অপমানটা ছিল পাহাড়ের মতো ভারী। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। আমি শুধু পেটের দিকে হাত রেখে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি তখন ঠান্ডা গলায় বললেন, এই মেয়েটা আসার পর থেকে বাসার শান্তি শেষ। আজ টাকা নেই, কাল হয়তো গয়না নিয়ে পালাবে। তার কথা শুনে দেবর হেসে ফেলল। আমার বুকটা তখন যেন ফেটে যাচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, আমি তো শুধু ৫০ টাকা নিয়েছি, চুরি করিনি। কিন্তু কেউ আমার কথা শুনল না। রাশেদ আবার বলল, তুমি এত টাকা খরচ করো কেন? বাসায় যা রান্না হয় সেটাই খাও। আমি চুপ করে গেলাম, কারণ আমি জানতাম এই বাসায় আমার কথা বলার অধিকার নেই। সত্যি বলতে কি, বিয়ের পর থেকে আমি কখনোই খুব ভালো খাবার পাইনি। রাশেদ ভালো চাকরি করলেও শাশুড়ি সব কিছু নিজের হাতে রাখতেন। আমার জন্য আলাদা কিছু কিনে আনা তো দূরের কথা, অনেক সময় ভালো মাছটাও আমার প্লেটে আসতো না। আর এখন আমি গর্ভবতী, ডাক্তার বলেছিল ভালো খাবার খেতে, ফল খেতে, কিন্তু সেই কথা এই বাসায় বলার সাহস আমার হয়নি। সেদিন রাতে আমি খুব চুপচাপ ছিলাম। ঘুমানোর সময় রাশেদ একবারও আমার দিকে তাকায়নি। আমি সারা রাত জানালার পাশে বসেছিলাম। পেটের ভেতর ছোট্ট বাচ্চাটা নড়ছিল। আমি হাত রেখে ধীরে ধীরে বললাম, বাবা, তোর মা খুব খারাপ না রে, শুধু একটু টক খেতে ইচ্ছে করছিল। চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছিল। পরদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর এই বাসায় থাকব না। যে বাসায় একটা গর্ভবতী মেয়েকে ৫০ টাকার জন্য অপমান করা হয়, সেখানে থাকার কোনো মানে নেই। আমি চুপচাপ আমার কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। শাশুড়ি তখন জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, বাবার বাসায়। তিনি ঠান্ডা গলায় বললেন, যাও, কিন্তু পরে আবার কাঁদতে কাঁদতে কিন্তু ফিরে আসতে হবে। আমি কিছু বললাম না, কারণ তখন আমার চোখের পানি থামছিল না। বাবার বাসায় এসে মনে হলো একটু শান্তি পাবো, কিন্তু এখানেও একটা কষ্ট আমাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছিল। রাশেদ একবারও ফোন করলো না। ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, তারপর পুরো ১ মাস। সে একবারও জানতে চাইল না আমি কেমন আছি, আমার পেটের সন্তানের কী অবস্থা।
রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মনে হতো আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয়। একদিন মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, রাশিদ ফোন করেছে? আমি মাথা নিচু করে বললাম, না। মা তখন দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু আমি জানতাম না আমার জীবনে সামনে আরও বড় একটা ঝড় অপেক্ষা করছে। কারণ ঠিক 2 মাস পরে রাশেদের কাছ থেকে এমন একটা খবর আসবে যা শুনে আমার পুরো পৃথিবীটাই বদলে যাবে। বাবার বাসায় আসার পর প্রথম কয়েকদিন মনে হয়েছিল একটু শান্তি পেয়েছি। অন্তত কেউ আমাকে অপমান করছে না, কেউ আমার খাবারের হিসাব নিচ্ছে না। কিন্তু মানুষের কষ্ট সবসময় চিৎকার করে আসে না, অনেক সময় সেটা নিঃশব্দে বুকের ভেতর জমে থাকে। আমার কষ্টটাও ঠিক তেমনই ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ ছিল ফোনটা হাতে নেওয়া। মনে হতো হয়তো আজ রাশেদের একটা কল এসেছে, হয়তো সে বলবে, তুমি কেমন আছো, ফিরে এসো। কিন্তু প্রতিদিন একই দৃশ্য, ফোনের স্ক্রিন ফাঁকা, একটা মিসড কলও না। একদিন, 2 দিন, 3 দিন, ধীরে ধীরে পুরো 1 মাস কেটে গেল। এই 1 মাসে রাশেদ একবারও খোঁজ নেয়নি। কখনো কখনো মনে হতো আমি যেন তার জীবনে কোনোদিন ছিলামই না। এক রাতে বারান্দায় বসেছিলাম, আকাশে হালকা চাঁদ উঠেছে, পেটের ভেতর বাচ্চাটা নড়ছিল। আমি পেটের উপর হাত রেখে ধীরে ধীরে বললাম, বাবা, তোর বাবাকে আমাদের আর চায় না। আমার নিজের কথাই শুনে বুকটা হু হু করে উঠল। মা তখন পাশে এসে বসল। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, মা, সব পুরুষ একরকম না। কেউ কেউ সময় পেলে বুঝতে পারে, আবার কেউ কখনোই বুঝেই না। আমি কিছু বললাম না, কারণ আমার ভেতরে তখনও একটা আশা ছিল, হয়তো রাশেদ একদিন দরজায় এসে দাঁড়াবে, হয়তো বলবে ভুল হয়ে গেছে। কিন্তু সেই দিনটা আর আসলো না। বরং 2 মাস পরে এমন একটা ঘটনা ঘটল যা আমি কল্পনাও করিনি। সেদিন দুপুরে আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ আমার ছোট ভাই রুমে ঢুকে বলল, আপু, তোমার শ্বশুরবাড়ি থেকে কেউ এসেছে। আমার বুকটা ধক করে উঠল। মনে হলো হয়তো রাশেদ এসেছে, হয়তো আমাকে নিতে এসেছে। আমি তাড়াতাড়ি উঠে বসে চুলটা ঠিক করলাম, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে দেখি রাশেদ না, এসেছে আমার দেবর আর শাশুড়ি। তাদের মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। শাশুড়ি খুব ঠান্ডা গলায় বললেন, তোমার সঙ্গে একটু কথা ছিল। আমি চুপচাপ বসে রইলাম। তিনি ব্যাগ থেকে একটা খাম বের করলেন, তারপর সেটা টেবিলের উপর রেখে বললেন, রাশেদ তোমাকে ডিভোর্স দিতে চায়। আমার মনে হলো কেউ যেন আমার মাথার উপর থেকে পুরো আকাশটা সরিয়ে নিল। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না। মা পাশেই বসেছিলেন। তিনি অবাক হয়ে বললেন, ডিভোর্স কেন? শাশুড়ি ঠান্ডা গলায় উত্তর দিলেন, এই মেয়ে সংসার করতে পারবে না, ছোট ছোট ব্যাপারে বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের পরিবারের মান সম্মান আছে। আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। আমি কাঁপা গলায় বললাম, আমি তো শুধু অপমান সহ্য করতে না পেরে এসেছিলাম। তিনি আমার কথা শেষ করতে দিলেন না, বললেন, এসব নাটক আমাদের সংসারে চলবে না। তারপর দেবর খামটা আমার দিকে ঠেলে দিল। ভেতরে ছিল ডিভোর্স পেপার। আমি কাগজটার দিকে তাকিয়েছিলাম, কিন্তু শব্দগুলো ঠিকমতো দেখতে পারছিলাম না, কারণ চোখের পানি সব ঝাপসা করে দিচ্ছিল। আমার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, আমার পেটের বাচ্চাটা। আমি ধীরে ধীরে বললাম, রাশেদ কি জানে আমি মা হতে যাচ্ছি? শাশুড়ি একটু বিরক্ত মুখে বললেন, জানে, কিন্তু তাতেই বা কী হয়েছে তার? এই কথাটা শুনে আমার বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মানে সে জেনেও আমাকে ফেলে দিতে চায়। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু কাগজটার দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি উঠে দাঁড়িয়ে বললেন, সেদিন যদি স্বামীর কাছে মাপ
চেয়ে নিয়ে সংসারে পড়ে থাকতে, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরাও তোমার কাছে আসতে চেয়েছিলাম না, আমাদের জোর করে পাঠিয়েছে রাশেদ। মন চাইলে কাগজে সই করে দিও, আমাদের সময় নষ্ট করার দরকার নেই। তারা চলে গেল। ঘরটা তখন একেবারে নিস্তব্ধ। মা ধীরে ধীরে আমার পাশে এসে বসল। আমি কাগজটা শক্ত করে ধরে বললাম, মা, আমি কি সত্যি এতটাই খারাপ? মা আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, না মা, খারাপ মানুষেরা কখনো নিজের ভুল বুঝতে পারে না। সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। কাগজটা বারবার হাতে নিয়ে দেখছিলাম। একটা সময় মনে হলো হয়তো সই করে দিলেই সব শেষ হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই পেটের ভেতর বাচ্চাটা নড়ল। আমি পেটের উপর হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, না, আমি হার মানব না। আমি জানতাম না সামনে কী হবে, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম এই সন্তানের জন্য আমাকে শক্ত হতে হবে। তবে আমি তখনও জানতাম না কয়েক মাস পরে যখন আমার সন্তান জন্ম নেবে, তখন এমন একটা সত্য সামনে আসবে যা শুনে রাশেদ নিজেই আমার সামনে এসে কাঁদবে। কিন্তু তখন হয়তো ফিরে আসার পথ আর খোলা থাকবে না। কাগজটা আমার সামনে টেবিলের উপর পড়েছিল। সাদা কাগজ, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেন একটা পাহাড়। আমি অনেকক্ষণ ধরে শুধু তাকিয়েছিলাম। মা বারবার বলেছিলেন, মা, তুই এখন কোনো সিদ্ধান্ত নিবি না, আগে একটু সময় নে। কিন্তু সময় নিলেও কি সব কিছু বদলানো যায়? রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি একা বারান্দায় গিয়ে বসেছিলাম। আকাশে তখন হালকা বাতাস বইছে। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠেছিল। আমি পেটের উপর হাত রেখে বসেছিলাম। আমার সন্তানের পেটের মধ্যে বয়স তখন প্রায় 7 মাস। ডাক্তার বলেছিলেন এই সময়টা খুব সাবধানে থাকতে হবে, কিন্তু আমার জীবনে তখন শান্তি বলে কিছু ছিল না। আমি ধীরে ধীরে বললাম, বাবা, তোর বাবা আমাদের চায় না, কিন্তু আমি তোকে কখনো ছাড়ব না। চোখের পানি নিজের অজান্তেই গড়িয়ে পড়ছিল। পরদিন সকালে মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, মা একটু দুর্বল হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে রেস্ট করা দরকার। মা তখনই বললেন, অত কিছুই খেতে পারে না ডাক্তার সাহেব, সবসময় মন খারাপ করে থাকে। ডাক্তার আমার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, এই সময় কষ্ট পেলে চলবে না, আপনার বাচ্চার জন্য আপনাকে শক্ত হতে হবে। আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম, কিন্তু ভিতরে ভিতরে আমি জানতাম শক্ত হওয়া এত সহজ না। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। এই সময়ের মধ্যে রাশেদ একবারও ফোন করেনি, একবারও জানতে চাইনি আমি বেঁচে আছি না মরে গেছি। কখনো কখনো মনে হতো আমি যেন একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। একদিন দুপুরে মা রান্নাঘরে কাজ করছিলেন, আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ আমার পেটে তীব্র একটা ব্যথা শুরু হলো। প্রথমে ভাবলাম হয়তো স্বাভাবিক ব্যথা, কিন্তু কয়েক মিনিটের মধ্যে ব্যথাটা এত বেড়ে গেল যে আমি চিৎকার করে উঠলাম। মা দৌড়ে এসে বললেন, কি হয়েছে? আমি কাঁপা গলায় বললাম, মা, খুব ব্যথা করছে। মা আর দেরি করলেন না। বাবা তাড়াতাড়ি একটা সিএনজি ডেকে আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত আমাকে ভেতরে নিয়ে গেলেন। সব কিছু তখন খুব দ্রুত ঘটছিল। আমি শুধু মনে মনে একটা কথাই ভাবছিলাম, আল্লাহ, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। ঘণ্টাখানেক পর আমার একটা ছেলে সন্তান জন্ম নিল। ডাক্তার বাইরে এসে বাবাকে বললেন, মা আর বাচ্চা দুজনেই এখন নিরাপদ। বাবা তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। যখন নার্স আমার ছেলেটাকে প্রথম আমার হাতে দিল, তখন আমার চোখের পানি থামছিল না। ছোট্ট একটা মুখ, চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আমি তাকে বুকের কাছে জড়িয়ে ধরে বললাম, তুই আমার সব কিছু। কিন্তু সুখের সেই মুহূর্তটা খুব বেশি সময় স্থায়ী হলো না। 2 দিন পরে হঠাৎ হাসপাতালে একজন পরিচিত মানুষ এলো। সে ছিল আমার শ্বশুরবাড়ির পাশের বাসার এক খালা। তিনি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, তুমি এখানে? আমি দুর্বল গলায় বললাম,
জি খালা, আমার ছেলে হয়েছে। তিনি একটু চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি কিছু জানো না? আমার বুকটা ধক করে উঠল। কি জানব? তিনি একটু দ্বিধা করে বললেন, রাশেদ তো আরেকটা বিয়ে করেছে। আমি মনে করলাম যেন কেউ আমার বুকের ভেতর ছুরি বসিয়ে দিল। কি? আমার মুখ দিয়ে শুধু এই শব্দটাই বের হলো। খালা ধীরে ধীরে বললেন, 2 সপ্তাহ আগে বিয়ে করেছে, একটা ধনী পরিবারের মেয়ে। আমার চারপাশের সব কিছু তখন ঘুরতে লাগলো। আমি আমার ছেলেটার দিকে তাকালাম। তার ছোট্ট হাতটা আমার আঙুল ধরে আছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। মানে, আমি যখন তার সন্তানের জন্ম দিতে হাসপাতালে লড়াই করছি, ঠিক সেই সময় সে অন্য একজনকে বিয়ে করেছে। সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু একসময় কান্না থেমে গেল। আমি আমার ছেলেটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, তোর বাবার দরকার নেই, আমি একাই তোকে মানুষ করব। আমি তখনও জানতাম না এই ছোট্ট ছেলেটাই একদিন এমন একটা সত্য প্রমাণ করবে, যার জন্য রাশেদকে সবার সামনে মাথা নিচু করতে হবে। আর সেই দিন সে আমার সামনে দাঁড়িয়ে বলবে, আমাকে একবার ক্ষমা করে দাও। কিন্তু তখন হয়তো আমার উত্তর হবে, যে মানুষ 50 টাকার জন্য আমাকে অপমান করেছিল, তাকে আর কখনো আমার জীবনে দরকার নেই। আমার ছেলেকে কুলে নিয়ে হাসপাতালের জানালার পাশে বসেছিলাম। সকালবেলার হালকা রোদ বিছানার উপর এসে পড়েছে। আমার ছেলে তখন গভীর ঘুমে, ছোট্ট বুকটা ধীরে ধীরে উঠানামা করছে। আমি তার মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম, এই ছোট্ট মানুষটার জন্যই হয়তো আমাকে এখনও বেঁচে থাকতে হবে। কিন্তু বুকের ভেতর একটা কষ্ট তখনও কাটার মতো বিঁধেছিল। রাশেদ অন্য একজনকে বিয়ে করেছে। আমি যখন তার সন্তানের জন্ম দিচ্ছিলাম, তখন সে নতুন সংসার শুরু করেছে। এই সত্যটা আমি যতই ভুলে থাকতে চাই, ততই সেটা মাথার ভেতর ঘুরতে থাকে। হাসপাতাল থেকে বাসায় ফেরার দিন মা আমার ছেলেকে কুলে নিয়ে বারবার আদর করছিলেন। মা বললেন, দেখছিস, আল্লাহ তোকে একটা শক্তি দিয়েছে, এই ছেলেটাই তোর সব কিছু বদলে দেবে। আমি হালকা হাসলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, জীবন কি সত্যি এত সহজে বদলায়? দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগলো। আমার ছেলের নাম রাখা হলো রিদান। রিদান যখন একটু একটু করে বড় হতে লাগলো, তখন বুঝতে পারলাম সন্তান মানুষ করা কত বড় দায়িত্ব। রাতে যখন সে কাঁদত, আমি তাকে বুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতাম। কখনো কখনো ক্লান্ত হয়ে চোখে পানি চলে আসতো, কিন্তু তার ছোট্ট হাতটা যখন আমার আঙুল ধরে রাখত, তখন মনে হতো আমি একা না। এরই মধ্যে প্রায় 6 মাস কেটে গেল। একদিন বিকেলে আমি উঠোনে বসে রিদানকে নিয়ে খেলছিলাম। ঠিক তখনই পাশের বাড়ির এক আন্টি এসে বললেন, শুনেছ, তোমার স্বামীর নাকি অনেক সমস্যা চলছে। আমি অবাক হয়ে তাকালাম। কি সমস্যা? আন্টি একটু গোপন গলায় বললেন, ওর দ্বিতীয় বউয়ের সাথে নাকি প্রায়ই ঝগড়া হয়। মেয়েটা নাকি খুব রাগী। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবলাম, এটা আমার জন্য কোনো আনন্দের খবর না। কারণ কারো সংসার ভাঙলে সেটা দেখে খুশি হওয়া যায় না। কয়েকদিন পর আরেকটা খবর পেলাম। শুনলাম রাশেদের নতুন স্ত্রী নাকি প্রায়ই তার শাশুড়ির সাথে ঝগড়া করে। যে শাশুড়ি একসময় আমাকে বলেছিল, এই মেয়েটা আমাদের বাসার শান্তি নষ্ট করে দিয়েছে, এখন নাকি সেই বাসায় প্রতিদিন ঝামেলা। আমি এসব কথা শুনে শুধু চুপ করে থাকতাম, কারণ সেই জীবনের সাথে আমি আর নিজেকে জড়াতে চাইনি। আমার পৃথিবী তখন ছোট হয়ে গেছে, আমি আর আমার ছেলে। একদিন বিকেলে মা রিদানকে কুলে নিয়ে বললেন, মা, তুই কি কখনো ভাবিস রাশেদ যদি একদিন ফিরে আসে? আমি কিছুক্ষণ চুপ
করে থাকলাম। তারপর ধীরে ধীরে বললাম, মা, কিছু দরজা একেবারে বন্ধ হয়ে গেলে আবার খোলা উচিত না। মা দীর্ঘশ্বাস ফেললেন। সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাত প্রায় 10:30। সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ বাইরে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাবা দরজা খুলতেই দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে তাকিয়ে বুঝতে পারলাম না লোকটা কে। কয়েক সেকেন্ড পরেই দেখলাম, যখন আলোটা তার মুখে পড়ল তখন আমার বুকটা ধক করে উঠল। সে ছিল রাশেদ। 4 বছর একসাথে থাকার পর তার মুখ চিনতে ভুল হওয়ার প্রশ্নই নেই, কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছিল অন্য একজন মানুষ। চোখের নিচে কালো দাগ, মুখটা ক্লান্ত। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর তার চোখ গিয়ে থামল রিদানের উপর। আমার ছেলে তখন আমার মায়ের কোলে ঘুমাচ্ছিল। রাশেদের চোখে হঠাৎ একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সে ধীরে ধীরে বলল, ও আমার ছেলে। আমার বুকের ভেতর তখন আবার সেই পুরানো কষ্টটা জেগে উঠল। আমি ঠান্ডা গলায় বললাম, তুমি তো জানতে, তারপরও চলে গিয়েছিলে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পরে সে খুব আস্তে বলল, আমি একটা বড় ভুল করেছি। ঘরটা তখন একেবারে নীরব। আমি তার দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবছিলাম, যে মানুষ 50 টাকার জন্য আমাকে সবার সামনে অপমান করেছিল, সে আজ কেন এখানে? রাশেদ হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একটু কথা বলার সুযোগ দাও। আমি তখনও জানতাম না সে আজ এমন একটা সত্য বলতে এসেছে যা শুনে আমার রাগ, কষ্ট সব কিছু আবার নতুন করে ঝড়ের মতো উঠবে। কারণ কয়েক মিনিট পরে সে বলবে, আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর এই ছেলেটাই হয়তো আমাকে বাঁচাতে পারে। আর সেই কথাটা শুনে আমি বুঝতে পারবো তার ফিরে আসার পেছনে ভালোবাসা না, অন্য কোনো কারণ আছে। রাত তখন প্রায় 10:30। ঘরের ভেতর এক ধরনের অস্বস্তিকর নীরবতা। সবাই যেন বুঝতে পারছে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হতে যাচ্ছে। রাশেদ দরজার পাশে দাঁড়িয়েছিল। তার চোখ বারবার আমার ছেলের দিকে যাচ্ছে। রিদান তখন মায়ের কোলে ঘুমাচ্ছে। ছোট্ট মুখটা শান্ত। আমি ঠান্ডা গলায় বললাম, তুমি কি বলতে এসেছ? রাশেদ একটু এগিয়ে এসে চুপচাপ বসে পড়ল। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলল না। মনে হচ্ছিল কথাগুলো বলতে তার খুব কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে বলল, আমার জীবনটা এখন খুব খারাপ অবস্থায় আছে। আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না, কারণ তার জীবনে কি হচ্ছে সেটা জানার আগ্রহ আমার আর ছিল না। সে আবার বলল, তুমি হয়তো শুনছ আমি আবার বিয়ে করেছি। আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ শুনেছি। সে মাথা নিচু করল। ওই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি, মা জোর করেছিল। এই কথাটা শুনে আমার ভেতরটা হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল। আমি একটু জোরেই বললাম, আর আমাকে ডিভোর্স দেওয়ার সময় তোমাকে কেউ জোর করেনি। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রাশেদ কোনো উত্তর দিতে পারল না। কিছুক্ষণ পরে সে আবার বলল, আমার নতুন সংসারটা ঠিকমতো চলছে না। প্রতিদিন ঝগড়া হয়, বাসায় শান্তি নেই। আমি তাকিয়ে রইলাম তার দিকে, কিন্তু এইসব কথা শুনে আমার ভেতরে কোনো দয়া জন্মালো না, কারণ আমার মনে তখনও সেই দিনের কথা ভাবছে। সবার সামনে একটা থাপ্পড় আর 50 টাকার অপমান। রাশেদ এবার একটু দ্বিধা করে বলল, কিন্তু আমি আজ শুধু এই কথা বলতে আসিনি। আমি বললাম, তাহলে? সে একবার রিদানের দিকে তাকালো, তারপর খুব নিচু গলায় বলল, ডাক্তার বলেছে আমার একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়েছে। বাবা তখন পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি সমস্যা? রাশেদ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল,
আমার লিভারের অবস্থা খুব খারাপ। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করাতে হবে। আমি অবাক হয়ে গেলাম। সে আবার বলল, পরিবারের কারো লিভার ম্যাচ করলে ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে। আমি তখন বুঝতে পারছিলাম না সে কথাটা কোথায় নিতে চাইছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে যা বলল এটা শুনে আমার বুকটা শক্ত হয়ে গেল। সে বলল, ডাক্তার বলেছে ভবিষ্যতে আমার ছেলের সাথে লিভার ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ভেতর তখন একেবারে নীরবতা। আমি ধীরে ধীরে বললাম, তুমি কি বলতে চাইছ? রাশেদ মাথা নিচু করে বলল, যখন সময় আসবে রিদান আমাকে বাঁচাতে সাহায্য করুক। কথাটা শুনে আমার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন এক মুহূর্তে বিস্ফোরিত হলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তুমি কি সিরিয়াস? সে মাথা তুলল। আমি তখন রাগে কাঁপছি। এই মানুষটা আমাকে 50 টাকার জন্য অপমান করেছিল। মানুষটা নিজের সন্তানের জন্মের সময় অন্য মেয়েকে বিয়ে করেছে। সে আজ আমার ছেলের কাছে সাহায্য চাইতে এসেছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে লজ্জা স্পষ্ট। ধীরে ধীরে বলল, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি তীক্ষ্ণ গলায় বললাম, ভুল না, তুমি অন্যায় করেছ। সবাই চুপ। আমি রিদানের দিকে তাকালাম। সে তখনও ঘুমাচ্ছে, কিছুই সে জানে। আমি ধীরে ধীরে বললাম, এই ছেলেটাকে আমি অনেক কষ্ট করে বড় করব। তাকে কখনো শেখাবো না যে মানুষের সাথে অন্যায় করতে হয়। রাশেদের চোখে তখন পানি চলে এসেছে। সে বলল, আমি শুধু একটা সুযোগ চাই। আমি বললাম, সুযোগ? কিসের সুযোগ? তোমাকে তো কোনো সুযোগ দেওয়া যাবে না। যেদিন তুমি আমাকে অপমান করেছিলে সেদিন তো তুমি সুযোগের কথা ভাবনি। সুযোগ তখনই ছিল যখন আমি তোমার পাশে ছিলাম। রাশেদ আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগল। দরজা পার হওয়ার আগে সে একবার পেছনে তাকালো। তার চোখে তখন এমন একটা অনুশোচনা ছিল যা শব্দে বোঝানো কঠিন, কিন্তু আমি জানতাম সব অনুশোচনার একটা সময় থাকে। সময় চলে গেলে সেই অনুশোচনা আর কোনো মূল্য থাকে না। তবে আমি তখনও জানতাম না ভবিষ্যতে এমন একটা ঘটনা ঘটবে যেখানে আমার ছেলেই একদিন আমাকে প্রশ্ন করবে, মা, বাবা কি সত্যি এত খারাপ মানুষ ছিল? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার নিজের বুকটাই আবার ভেঙে যাবে। রাশেদ সেদিন দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পর ঘরটা অনেকক্ষণ নিঃশব্দ হয়েছিল। মনে হচ্ছিল কেউ যেন কথা বলার সাহস পাচ্ছে না। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাইরে রাতের বাতাস বইছে। দূরে একটু রাস্তার লাইটের নিচে ছায়া পড়েছে। মা ধীরে ধীরে এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি আস্তে করে বললেন, মা, তুই কি খুব কষ্ট পেলি? আমি একটু হাসার চেষ্টা করলাম। কষ্ট তো অনেক আগেই শেষ হয়ে গেছে মা, কিন্তু সত্যি বলতে কি, কষ্ট কি এত সহজে শেষ হয়? মনের ভেতরে অনেক পুরনো স্মৃতি আবার ফিরে আসছিল। বিয়ের প্রথম দিনের দিনগুলো, রাশেদের সাথে একসাথে বাজারে যাওয়া, ছাদে দাঁড়িয়ে গল্প করা। কখন যে সেই মানুষটা এত বদলে গেল আমি নিজেও বুঝিনি। সেই রাতের পর প্রায় 1 বছর কেটে গেল। আমার ছেলে রিদান তখন হাঁটতে শিখে গেছে। তার মুখে ছোট ছোট কথা বের হতে শুরু করেছে। একদিন দুপুরে সে খেলতে খেলতে হঠাৎ বলল,
বাবা বাবা তুতলাতে তুতলাতে বলল। আমি মুহূর্তের জন্য থমকে গেলাম। এই প্রশ্নটা একদিন আসবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। আমি তাকে কুলে তুলে নিয়ে বললাম, তোর বাবা অনেক দূরে থাকে বাবা, তুমি বলো আম্মু, আমাকে আম্মু বলে ডাকো। রিদান আবার বলল, বাবা বাবা। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, তুমি কি আম্মুকে ভালোবাসো না? একদিন বড় হলে সব বুঝবি। সেদিন রাতে আমি অনেকক্ষণ ঘুমাতে পারিনি। একটা শিশুর জীবনে বাবার জায়গাটা কত গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি, কিন্তু আমি চাইনি রিদান এমন একজন মানুষকে দেখে বড় হোক যে তার মাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে। সময় দ্রুত কেটে যাচ্ছিল। রিদান স্কুলে ভর্তি হলো। সে খুব বুদ্ধিমান ছেলে, পড়াশোনায়ও ভালো। স্কুলের এক অনুষ্ঠানে সে প্রথম পুরস্কার পেল। সব বাচ্চারা তাদের বাবার সাথে ছবি তুলছিল। রিদান আমার হাত ধরে দাঁড়িয়ে ছিল। সে ধীরে ধীরে বলল, মা, আমার বাবাও যদি আসতো। আমার বুকটা তখন হঠাৎ ভারী হয়ে গেল। আমি হাসার চেষ্টা করে বললাম, আমি তো আছি বাবা। সে মাথা নাড়ল, কিন্তু তার চোখে একটু ছোট্ট অভাব স্পষ্ট ছিল। সেই দিনটা আমার জীবনের খুব কঠিন একটা দিন ছিল। আমি বাড়ি ফিরে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। ঠিক তখনই একটা ফোন কল এলো, অজানা নাম্বার। আমি রিসিভ করলাম। অপাশ থেকে একটা দুর্বল গলা ভেসে এলো, হ্যালো, আমি রাশেদ। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। অনেক দিন পর তার কণ্ঠ শুনে মনে হলো যেন পুরানো একটা দরজা আবার খুলে গেছে। আমি ঠান্ডা গলায় বললাম, কেন ফোন করেছ? সে ধীরে ধীরে বলল, আমি খুব অসুস্থ। আমি কোনো উত্তর দিলাম না। সে আবার বলল, ডাক্তার বলেছে আমার সময় খুব বেশি নেই। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। আমি চুপ করে ছিলাম। তারপর সে খুব কষ্ট করে বলল, আমি একবার আমার ছেলেকে দেখতে চাই। ফোনের অপাশে তখন নীরবতা। আমি জানালার দিকে তাকিয়ে ছিলাম। বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। আমার মাথার ভেতর তখন হাজারটা প্রশ্ন ঘুরছে। এই মানুষটা আমাকে অপমান করেছে, আমাকে ছেড়ে গেছে, কিন্তু সে আমার সন্তানের বাবা। আমি বুঝতে পারছিলাম না কী করা উচিত। ঠিক তখনই পাশে থেকে রিদান এসে আমার হাত ধরে বলল, সে জিজ্ঞেস করল, মা, কে ফোন করেছে? আমি তার দিকে তাকালাম। তার নিষ্পাপ চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো এই ফোন কলটা হয়তো শুধু একটা ফোন কল ছিল না, এটা হয়তো আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের শুরু। কারণ যদি আমি রিদানকে তার বাবার সাথে দেখা করতে, তাহলে হয়তো আবার আমার জীবনের পুরনো কষ্টগুলো ফিরে আসবে। আর যদি না দিই, তাহলে হয়তো একদিন আমার ছেলেই আমাকে প্রশ্ন করবে, মা, তুমি কি আমাকে আমার বাবার কাছ থেকে দূরে রেখেছিলে? আমি তখনও জানতাম না এই সিদ্ধান্তটাই একদিন আমার জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে ক্ষমা আর কষ্ট দুটোরই নতুন মানে খুঁজে পাব। রাশেদের ফোন কেটে যাওয়ার পর অনেকক্ষণ আমি একই জায়গায় বসেছিলাম, হাতে ফোনটা ধরা, কিন্তু মাথার ভেতর যেন ঝড় বইছে। রিদান তখন আমার পাশে দাঁড়িয়ে। সে আবার জিজ্ঞেস করল, মা, কে ফোন করেছিল?
আমি তার মাথায় হাত রেখে বললাম, একজন পুরনো পরিচিত। রিদান কিছু বুঝল না, কিন্তু আর কিছু জিজ্ঞেস করল না। সে আবার খেলতে চলে গেল। কিন্তু আমার মনটা আর শান্ত থাকলো না। রাশেদের কণ্ঠটা বারবার কানে বাজছিল, আমি একবার আমার ছেলেকে দেখতে চাই। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। মনে হচ্ছিল এত বছর পরে আবার সেই পুরনো একটা দরজা আমার সামনে খুলে গেছে, যে দরজাটা আমি অনেক কষ্টে বন্ধ করেছিলাম। সেই রাতে আমি মায়ের সাথে কথা বললাম। মা চুপচাপ শুনলেন সব কিছু। তারপর ধীরে ধীরে বললেন, মা, মানুষ ভুল করে, কেউ কেউ পরে বুঝতে পারে। আমি একটু কষ্টের হাসি দিলাম। মা, ভুল আর অন্যায়ের মধ্যে পার্থক্য আছে। মা দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি, কিন্তু একটা কথা ভাব, তোর ছেলে যদি বড় হয়ে জানতে পারে তার বাবা তাকে দেখতে চেয়েছিল আর তুই সুযোগ দিসনি, তখন সে কি ভাববে? এই কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ এই প্রশ্নটা আমি নিজেও নিজের কাছে করেছিলাম। সারা রাত ঘুম হলো না। শেষ পর্যন্ত আমি একটা সিদ্ধান্ত নিলাম। পরদিন সকালে আমি রাশেদকে ফোন করলাম। ফোন ধরতেই তার দুর্বল কণ্ঠ শোনা গেল। হ্যালো। আমি ধীরে ধীরে বললাম, তুমি কোথায় আছো? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হাসপাতালে। আমি বললাম, ঠিকানাটা পাঠাও। অপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর সে আস্তে আস্তে বলল, তুমি আসবে? আমি সংক্ষিপ্তভাবে বললাম, আমার ছেলে তার বাবাকে একবার দেখবে, এটা তার অধিকার। এর বেশি কিছু বললাম না। দুপুরের দিকে আমি রিদানকে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। মনে হচ্ছিল আমি আবার সেই পুরনো জীবনের দিকে হাঁটছি। নার্স আমাদের একটা রুম দেখিয়ে দিল। আমি দরজার সামনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে দরজা খুললাম। রুমের ভেতর রাশেদ বিছানায় শুয়েছিল। তাকে দেখে আমি প্রায় চিনতেই পারলাম না। যে মানুষটা একসময় সবসময় শক্ত আর আত্মবিশ্বাসী ছিল, সে আজ খুব দুর্বল। মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে গভীর কালো দাগ। আমাদের ডুবতে দেখে সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ প্রথমে আমার দিকে গেল, তারপর রিদানের দিকে। পরের মুহূর্তেই তার চোখ ভিজে উঠল। সে খুব আস্তে বলল, এ আমার ছেলে। রিদান আমার হাত শক্ত করে ধরেছিল। সে একটু ভয় পেয়েছে। আমি নিচু হয়ে বললাম, বাবা, উনি তোমার বাবা? রিদান অবাক হয়ে তাকালো। সে ধীরে ধীরে এগিয়ে গেল। রাশেদ কাঁপা হাতে তার দিকে হাত বাড়ালো, কিন্তু মাঝপথে থেমে গেল। হয়তো সে ভয় পাচ্ছিল এই শিশুটি তাকে গ্রহণ করবে কিনা। রিদান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকলো, তারপর খুব ধীরে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। রাশেদের চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। সে কাঁপা গলায় বলল, বাবা, আমি তোমার খুব খারাপ বাবা ছিলাম। রিদান কিছু বুঝল না। সে শুধু আমার দিকে তাকালো। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। ঘরের ভেতর একটা অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ পরে রাশেদ আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে এখানে এনে বড় একটা উপকার করেছ। আমি ঠান্ডা গলায় বললাম, আমি তোমার জন্য আসিনি, আমার ছেলের জন্য এসেছি। সে মাথা নিচু করল, তারপর খুব আস্তে বলল, আমি জানি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। তার চোখ তখন সত্যি অনুশোচনা দেখা যাচ্ছিল, কিন্তু আমি জানতাম কিছু ভুলের জন্য অনুশোচনা যথেষ্ট না। কিছু ক্ষত থাকে যা কখনো পুরোপুরি সারে না। ঠিক তখনই দরজায় নক হলো। একজন ডাক্তার ভেতরে ঢুকলেন। তিনি আমাদের দিকে তাকিয়ে থাকলেন। আমাদের একটু কথা বলতে হবে। ডাক্তারের মুখের ভাবটা খুব সিরিয়াস ছিল। আমি বুঝতে পারলাম কিছু একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলতে যাচ্ছেন। আর কয়েক মিনিট পরে আমরা এমন একটা খবর শুনব যা শুধু রাশেদের না, আমাদের সবার জীবনকেই আবার নতুন একটা মোড়ে নিয়ে যাবে। ডাক্তার রুমে ঢুকেই কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক ধরনের গম্ভীরতা ছিল। তিনি রাশেদের রিপোর্টটা হাতে নিয়ে বললেন,
আমরা অনেক দিন ধরেই চিকিৎসা করছি, কিন্তু এখন সময় খুব কম। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আমি বুঝতে পারছিলাম কথাটা সহজ কিছু না। ডাক্তার আবার বললেন, লিভার প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো উপায় নেই। রাশেদ মাথা নিচু করে শুনছিল। তার চোখে তখন একটা অদ্ভুত শান্তি, যেন সে আগেই সব জেনে গেছে। ডাক্তার এবার আমার দিকে তাকিয়ে বললেন, পরিবারের কারো লিভার ম্যাচ করলে অপারেশন করা সম্ভব। আমি চুপ করে রইলাম, কারণ এই কথাটা আমি আগেও শুনেছি। রাশেদ ধীরে ধীরে বলল, ডাক্তার সাহেব, এখন এসব কথা বলার দরকার নেই। ডাক্তার একটু অবাক হলেন। কেন? রাশেদ খুব শান্ত গলায় বলল, আমি জানি আমার সময় শেষ। তার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। মানুষটার উপর এক সময় আমি খুব রাগ করতাম। তাকে এমন অবস্থায় দেখে মনটা অদ্ভুত হয়ে যাচ্ছিল। রিদান তখন বিছানার পাশে দাঁড়িয়েছিল। সে কিছুই বুঝতে পারছে না। সে হঠাৎ জিজ্ঞেস করল, বাবা, তুমি অসুস্থ? রাশেদ তার দিকে তাকালো। তার চোখে পানি চলে এলো। সে খুব ধীরে ধীরে বলল, হ্যাঁ বাবা, একটু অসুস্থ। রিদান ছোট্ট করে বলল, তুমি ভালো হয়ে যাবে। এই কথাটা শুনে রাশেদ আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে হাত বাড়িয়ে রিদানের ছোট্ট হাতটা ধরল। বাবা, তুমি বড় হয়ে খুব ভালো মানুষ হবে, ঠিক আছে? রিদান মাথা নাড়ল। সে আবার বলল, তুমি আমার সাথে খেলবে? এই সরল প্রশ্নটা শুনে ঘরের ভেতর সবাই চুপ হয়ে গেল, কারণ আমরা জানতাম হয়তো সেই সুযোগ আর আসবে না। কিছুক্ষণ পরে ডাক্তার চলে গেলেন। ঘরে শুধু আমরা তিনজন, আমি, রাশেদ আর আমাদের ছেলে। রাশেদ ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে তখন গভীর অনুশোচনা। সে বলল, আমি যদি সময়টা আবার ফিরে পেতাম। আমি চুপ করে শুনছিলাম। সে আবার বলল, সেদিন যদি তোমাকে অপমান না করতাম, যদি একটু ভালো মানুষ হতে পারতাম। তার গলা ধরে এলো। তাহলে হয়তো আজ আমার জীবনটা অন্যরকম হতো। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, মানুষ ভুল করে, কিন্তু কিছু ভুল এমন হয় যার ফল সারা জীবন ভোগ করতে হয়। রাশেদ মাথা নিচু করল। কিছুক্ষণ পরে সে খুব আস্তে বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই প্রশ্নটা শুনে আমার বুকের ভেতরটা আবার ভারী হয়ে গেল। আমি অনেক বছর ধরে এই মানুষটার উপর রাগ ধরে রেখেছিলাম, কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছিল সে সত্যি তার ভুল বুঝেছে। আমি জানালার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর ধীরে ধীরে বললাম, আমি তোমাকে ক্ষমা করেছি অনেক আগেই। রাশেদ আমার দিকে তাকালো। তার চোখ তখন যেন একটু শান্তি ফিরে এলো। সে রিদানের মাথায় হাত রেখে বলল, আমার ছেলেটাকে ভালো মানুষ করে বড় করো। আমি মাথা নেড়ে বললাম, আমি চেষ্টা করব। সেদিন আমরা বেশিক্ষণ হাসপাতালে থাকিনি। বের হওয়ার সময় রাশেদ একবার দরজার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন অনেক কথা ছিল, কিন্তু সে আর কিছু বলল না। 2 সপ্তাহ পরে খবর এলো রাশেদ আর নেই। আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। মনে হচ্ছিল জীবনের একটা অধ্যায় চুপচাপ শেষ হয়ে গেল। সেদিন রাতে রিদান আমাকে জিজ্ঞেস করল, মা, বাবা কোথায়? আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, তোমার বাবা এখন অনেক দূরে, কিন্তু তিনি সবসময় তোমাকে দেখবেন। রিদান আমার বুকের সাথে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি তার চুলে হাত বুলাতে বুলাতে মনে মনে ভাবছিলাম, জীবন কখনো কখনো খুব কঠিন শিক্ষা দেয়, কিন্তু সেই শিক্ষার মধ্যেই একটা সত্য লুকিয়ে থাকে। মানুষকে কখনো ছোট কারণে অপমান করা
উচিত নয়, কারণ একটা ছোট ভুল অনেক বড় সম্পর্ককে ভেঙে দিতে পারে। আর সেই দিন থেকে আমি শুধু একটা কথাই মনে রাখলাম, 50 টাকার অপমান আমাকে ভেঙে দেয়নি, বরং আমাকে আরও শক্ত করে দিয়েছে।